আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি পাকিস্তানের। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানিয়া আপু। তিনি তার ফেসবুক ফ্রেন্ড আয়শা আপুর মাধ্যমে ঘটনাটি সংগ্রহ করেছেন। চলুন শুনে আসি। 2017 সালের জুলাই মাস। করাচিতে অনেক বৃষ্টি পড়ছিল। রাস্তা পিচ্ছিল হওয়াতে গাড়িগুলো আস্তে আস্তে চলছিল। আদনান বাড়ি ফিরছিল। সেও আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। এমন সময় তার চোখে পড়ল রাস্তার ডিভাইডারের পাশে দাঁড়িয়ে আছে এক তরুণী। মেয়েটা বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেছে, কাঁপছে, শরীরটা একটু ঝুঁকে আছে। আরও কাছে যেতেই দেখা গেল সে গর্ভবতী। পেটটা ধরে রেখেছে, হাঁপাচ্ছে, চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে একাকার। যদিও সেই মুহূর্তে আদনানের মনটা অদ্ভুতভাবে কেঁপে উঠছিল, কারণ মেয়েটির চোখের এমন রং। মেয়েটির চোখের মনে ছিল পুরো কালো। কিন্তু একজন গর্ভবতী মেয়েকে বৃষ্টির মধ্যে ফেলে যাওয়া তার বিবেকে সইল না। আপা উঠুন, বৃষ্টি তো অনেক, আপনি একা কেন, কোথায় যাবেন? সে উত্তর দিল, হাসপাতালে। আসেন, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। এই বৃষ্টিতে বেশিক্ষণ থাকলে আপনি তো আরও অসুস্থ হয়ে যাবেন। মেয়েটি ধীর গতিতে মাথা উঠালো। একটুও কথা না বলে দরজা খুলে পিছনের সিটে বসলো। এক মুহূর্তের জন্য আদনানের মনে হলো তার বসার শব্দ হয়নি, যেন ওজনই নেই। গাড়ি এগোতেই অদ্ভুত একটা গন্ধ ভেসে এলো, মাংস পচা গন্ধ। আদনান জিজ্ঞাসা করলো, আপা আপনি একা কেন? বাচ্চার বাবা কোথায়? মেয়েটি শুধু পেটটা চাপলো, ফিসফিস করে বলল, বাচ্চাটা বাঁচাও। কিন্তু তার কণ্ঠে মানুষের মতো উষ্ণতা ছিল না, যেন 2-3টা মানুষ একসাথে কথা বলছে, ডাবল টোন। আদনানের হাত কাঁপতে লাগলো। সে রিয়াজি হসপিটালের দিকে গাড়ি ঘোরালো। কিন্তু গাড়ি যত এগোতে লাগলো, মেয়েটির শ্বাস প্রশ্বাস ততই ভীষণ ভারী হয়ে উঠল। গাড়ির এসি বন্ধ, জানালা বন্ধ, তবুও ভেতরটা ঠান্ডা হয়ে গেল, বরফের মতো। পরে জানা গেল মেয়েটি গর্ভবতী হওয়ার 4 থেকে 5 মাস হবে। এর মধ্যেই তার যন্ত্রণার মাত্রা অসহনীয় হয়ে ওঠে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই অপরিপক্ক সন্তানের জন্ম হয়। আর সেই সন্তান দেখলে মনে হয় মানুষের অর্ধেক দেহ যেন কেটে ফেলে রাখা হয়েছে। এক পা, এক হাত, মাথার অর্ধেক, ঠিক যেন নাচ নাচ জিনদের মতো। মানুষের অর্ধেক আকৃতির ভয়ঙ্কর সৃষ্টি। মেয়েটি মৃত্যু শয্যায় শুয়ে আদনানের হাত ধরে ফিস ফিস করে বলল, ভাই, আমার ছোট বোনটাকে বাঁচান, আমাদের পরিবারের উপর কালো জাদু করা হয়েছে। এই বাচ্চাটা মানুষের সন্তান না, জিনের। এখানে ঠিকানা লিখছি, এই হুজুরের কাছে গেলে কালো জাদু হয়তো শেষ করা যাবে। তার হাত কাঁপতে কাঁপতে একটি কাগজ গুজে দিল, একটি নাম, একটি ঠিকানা এবং একটি বাক্য, যা আদনান আজও ভুলতে পারে না। বাঁচাতে পারলে শুধু আমার বোনটাকেই বাঁচাতে পারবেন। আমার মা বাবা মারা গেছে, তাদেরকে জিন মেরে ফেলেছে। আমি বাসায় লাশগুলো দেখে এসেছি। কিছুক্ষণ পরে মেয়েটি শেষ নিঃশ্বাস নেয়। ডাক্তাররা অবাক হয়ে বলে, এই মেয়েটি উল্টোপাল্টা কথা বলছিল, হ্যালোসিনেট করছিল। কালো জাদু, জিন এগুলো সব মানসিক ভ্রম। কিন্তু আদনান কথাগুলো ভুলতে পারল না। তার মনে হচ্ছিল সে মিথ্যা বলেনি। মেয়েটির মৃত্যুর পর থেকেই আদনানের ভিতরে এক অদ্ভুত ভার অনুভূত হতে শুরু করলো। ঘরে গেলে তার মনে হতো কেউ ছায়ার মতো অনুসরণ করছে। ঘুমালে দম বন্ধ বন্ধ লাগতো। কোনো কিছুতেই মনোযোগ নেই, না খাবার, না কথা, না কাজ। সব কিছুই তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল। সে নিজেকে 1000বার বোঝাতে চেয়েছিল সবটাই কাকতালীয়, সবটাই ডাক্তারদের কথা মতো মানসিক ব্যাপার। কিন্তু তার ভেতরে আরেকটা সত্তা বলছিল, না, ওর কথা সত্যি ছিল। আদনান পরদিন সেই ঠিকানায় গেল, যেখানে অসুস্থ অন্তঃসত্ত্বা মেয়েটি তাকে বলেছিল তার ছোট বোনকে বাঁচানোর শেষ আশার কথা। করাচির কোরাঙ্গের ভিতরের সেই গলিটা অদ্ভুত রকম নিস্তব্ধ। দুপুর বেলাতেও যেন চারিদিক অন্ধকার, আলো ঢুকতে চায় না। আদনান বাড়িটার সামনে দাঁড়িয়ে দরজায় ডাক দিল, কোনো সাড়া নেই। তারপর দরজাটা নিচ থেকেই ক্যাচ শব্দে খুলে গেল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এভাবে দরজা খুলে যাওয়াটা স্বাভাবিক নয়। সে ভিতরে ঢুকতেই একটা ভারী গন্ধ নাকে লাগলো, কোনো বাসি রক্তের মতো। ঘরে ঢুকতেই সে যা দেখল তা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। মেয়েটির মা বাবা দুজনই অদ্ভুতভাবে মারা গেছে। মায়ের দেহ যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীর ভেঙে ফেলেছে। মাটিতে অর্ধেক বসে আছে, মুখটি অস্বাভাবিকভাবে বিকৃত, চোখ খোলা।
যেন মৃত্যুর পরে এখনো তাকে চেয়ে দেখছে। বুকের ভেতরের অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফোলা, হাত পা ভাঙা ভাঙা অবস্থায়, যেন কেউ ধীরে ধীরে তার চামড়া ছিঁড়ে মেরে ফেলেছে। তারপর তার বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল তার হাতে একটি ফল কাটার ছুরি, যা দিয়ে নিজের গলা নিজেই কেটেছেন। মুখটা পুরোপুরি খোলা, এতটাই খোলা যে মানুষের মুখ স্বাভাবিকভাবে এতটা খুলতে পারে না। মনে হচ্ছিল যেন চরম আতঙ্কে চিৎকার করতে গিয়েও আর শব্দ বের করতে পারেনি। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় বড় হয়ে আছে। সবচেয়ে ভয়ের বিষয় ছিল বাবার ঘাড়ের একটি দিক পুরোপুরি কালো হয়ে ফুলে গেছে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে শক্ত করে চেপে ধরেছিল। আর সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয়, বাবার বুকের মাঝখানে আঙুল দিয়ে আছড়ানো 3টি দাগ। দাগগুলো সোজা, গভীর এবং এমনভাবে বসানো যেন কারো লম্বা ধারালো নখ সেটা এক টানে কেটে দেয়া হয়েছে। তারপর তার ছোট বোনকে পাওয়া গেল, যে তার বাবা মার লাশের পাশে বসে অনেক ভয়ঙ্করভাবে হাসছিল। আদনান বুঝল লাশগুলো দেখে মানসিক প্রবলেম হয়েছে। তারপর এলাকার মানুষগুলো নিয়ে লাশগুলো দাফন করলো। বাচ্চা মেয়েটা, যার নাম মিথিলা, তার দায়িত্ব কেউ নিতে চাইছিল না। সবাই ভয় পাচ্ছিল কালো জাদুর প্রভাব তাদের উপর পড়বে ভেবে। তাই সে বাধ্য হয়ে মিথিলাকে তার সাথে তার বাসায় নিয়ে যায়। মিথিলাকে বাড়ি নিয়ে আসার পর রাতগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। প্রথম দিনেই দেখা গেল ঘরের দেওয়ালগুলো থেকে অদ্ভুত ফিসফিস আওয়াজ আসে। কেউ শোনে না, কেউ দেখেও না, কিন্তু আদনান স্পষ্টভাবে অনুভব করছিল যে কেউ ঘুরছে। দ্বিতীয় রাত থেকে ভয়ঙ্কর ঘটনা শুরু হয় মিথিলার সাথে। ঘরের এক কোণে হঠাৎ একটি অদ্ভুত ছায়া ভেসে উঠল। মানুষের মতো নয়, হাত পা আংশিক, অর্ধেক শরীর যেন বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে। মিথিলা চিৎকার করতে চাইলেও শব্দ বের হলো না। ঘরের লাইট নিচ থেকে জ্বলে নিভে দরজা খুলে বন্ধ হয়। মিথিলার চোখের সামনে হঠাৎ বালিশ উড়ে যায়, ফার্নিচার নড়ে দাঁড়ায়। সে কাঁপতে কাঁপতে বলে, ভাই, তারা আমাদের লাশ চাই। আদনান বুঝতে পেরেছিল শুধু মিথিলা নয়, তার নিজের জীবনও ঝুঁকিতে। মিথিলা অনেক অদ্ভুত অদ্ভুত আচরণ শুরু করে। তার শরীরে দেখা গেল অনেক আঁচড়, পুরো শরীরে, গলা এবং ঘাড়ের সাইডে হাতের ছাপ, যেন কেউ তার গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল। একদিন মিথিলা গলায় ফাঁস নিয়ে সুইসাইড করার চেষ্টা করল। আদনানের পরিবার দেখে ফেলায় তাকে বাঁচিয়ে নিল। তারপর সে অনেক জোরে জোরে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। তার মারা যাওয়া বোনের দেয়া ঠিকানা অনুসারে হুজুরের কাছে মসজিদে নিয়ে যাওয়া হলো। হুজুর তাকে ঝাড়ফুঁক দিল এবং বলল, তাদের পরিবারকে যে জাদু করা হয়েছে সেটা আর কাটানো সম্ভব নয়। অনেক দেরি হয়ে গেছে। অনেকগুলো জিন তার শরীর পুরোটাই দখল করেছে। আপনি বরঞ্চ ওকে নিয়ে যান, এভাবে যতদিন বাঁচে। পরে মিথিলাকে বাসায় নিয়ে গেলে সে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। তারপর থেকে আদনানের পরিবারে জিনের সমস্যা শুরু হলো। ভয়ঙ্কর একটি বাড়ি হয়ে গেছিল। মানুষ এখানে আসতে ভয় পেত, যার কারণে তারা বাসাটা ছেড়ে দেয়। আদনানের ছোট ভাই মিথিলার মৃত্যু দেখে সহ্য করতে পারেনি। সেও একদিন রাতে সুইসাইড করতে যায়। পরিবারের সবাই দেখে তাকে বাঁচিয়ে নেয়। এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আগের মতো নেই, হাসি খুশি নেই, কেমন চুপচাপ হয়ে গেছে। তিনি ঘটনাটি এখানেই শেষ করেছেন। তাদেরকে কি জাদু করা হয়েছিল, কেই বা জাদু করেছিল, কিছুই জানা গেল না। আচ্ছা চলুন এবার পরবর্তী ঘটনা শুনে আসি। আমি জাকির হোসেন। একসময় রাঙামাটি সদর থানার পুলিশের সাব ইন্সপেক্টর ছিলাম। নভেম্বরের মাঝামাঝি সময়। রাঙামাটির আবহাওয়া তখন সন্ধ্যা নামলেই ঠান্ডা হয়ে যেত। পাহাড়ি বাতাসে একটা ভিজে গন্ধ, যেন ঝরে পড়ার আগ মুহূর্তে জমে থাকা কুয়াশা। সেই সময়েই ঘটেছিল এক ঘটনা, যা এখনো এলাকাবাসীর মনে দাগ হয়ে আছে। নভেম্বরের 13 তারিখ আমাকে একটি বিশেষ ডিউটিতে পাঠানো হলো। সদর লেকের পাশের পুরনো একটি বাড়ি নিয়ে এলাকার লোকজন অভিযোগ করেছে। বাড়িটির নাম শাপলা লেক হাউস।
10 বছর ধরে কেউ থাকে না, মালিক ঢাকায় থাকে। বাড়িটি তালাবদ্ধ, কিন্তু স্থানীয়দের দাবি তালা থাকে শুধু দিনের বেলা, রাতে থাকে না, ভিতর থেকে কেউ খুলে। আমি এগুলোকে গুজব ভাবলেও তদন্ত করতে যেতেই হবে। বিকাল 4টা, সূর্য পাহাড়ের পিছনে ঢলে পড়েছে। আমি আর কনস্টেবল যাত্রা শুরু করলাম। বাড়িটির সামনে পৌঁছাতেই দেখা গেল গেটটি পুরানো, কিন্তু ভালোভাবেই লাগানো, তালাও অক্ষত, মরিচা ধরা। দেখেই বোঝা যাচ্ছে অনেক আগের লাগানো। আমরা যখন তালা ভেঙে ঘরের দরজা খুললাম, প্রথমেই নাকে এলো এক অদ্ভুত গন্ধ। পচা? না, ঠিক পচা নয়, বরং নোনা পানির সঙ্গে মিলিয়ে যাওয়া কোনো পুরনো কাপড়ের গন্ধ। জাকির বলল, স্যার, মনে তো হচ্ছে কেউ এখানে অনেক আগে থেকেই থাকেন। আমি বললাম, এশিয়ার অঞ্চলে স্যাঁতসেঁতে বাড়িতে এমন হয়, ভয় পাওয়ার কিছু নেই। তারপর বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে সবকিছু এলোমেলো, টেবিল চেয়ার উল্টে আছে, জানালার কাচ ভাঙ্গা, দেয়ালে বড় বড় আঁচড়। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো মেঝেতে শুকিয়ে যাওয়া আঁকাবাঁকা দাগ, যেন কেউ পানির ভেতর থেকে উঠে হেঁটে বেরিয়েছে। মেঝে শুকনো, কিন্তু দাগগুলো ভেজা কাদার মতো দেখতে। আমি টর্চ জ্বালিয়ে জিজ্ঞাসা করলাম, এই দাগগুলো কিভাবে এসেছে? বাড়ি তো বন্ধই ছিল। কেউ উত্তর দিতে পারে না। বাড়ি থেকে লেকের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। আমরা নিচে যেতেই দেখি ভেজা কাদা। ভেজা কাদার উপরে 2 ধরনের পদচিহ্ন, একটা মানুষের আর একটা মানুষের নয়। পায়ের ছাপটা লম্বা, ছড়ানো। জাকির বলল, স্যার, এটা কি কুকুরের? আমি মেপে দেখলাম, কুকুরের হলে 4টা চিহ্ন থাকবে, আর সামনের পা পিছনের পার মতোই হবে, কিন্তু এখানে মাত্র 2টা। আর পদচিহ্ন এত বড়, যেন কোনো মানুষ পানি থেকে উঠে এসেছে, কিন্তু পা ছিল ভয়ানক চ্যাপ্টা। সেই পদচিহ্ন কাদায় হাত দিয়ে দেখি কাদাটি এখনো নরম। মানে মানে কেউ ঠিক সেদিন বিকেলেই এসেছে। কিন্তু বাড়ির তালা, সেটা তো সকাল থেকেই বন্ধ ছিল। এই জায়গাটাই আমাকে কেমন যেন অস্থির করে তুলল। সন্ধ্যার পর শুরু হলো অস্বাভাবিকতা। আমরা সিদ্ধান্ত নিলাম রাতে এই বাড়িতেই থাকব। রাত 10টার দিকে আমি ঘরের এক কোণে বসে রিপোর্ট লিখছিলাম। ছাদ থেকে হালকা টুপটাপ শব্দ আসছিল। ভাবলাম পানি পড়ছে। হঠাৎ জাকির এসে বলল, স্যার, বাথরুমের লাইটটা নিজে নিজে জ্বলে উঠল। আমি হাসলাম। পুরনো বাড়িতে ওয়্যারিং নষ্টের সম্ভাবনা থাকতেই পারে, কিন্তু 30 সেকেন্ড পরেই অন্য ঘরের লাইটটাও জ্বলে উঠল। আমরা দুজন দুদিকে তাকালাম। এরপর শুনলাম জানালায় ধারালো কিছু দিয়ে খোঁচানোর শব্দ। জাকির ধীরে ধীরে জানালার দিকে এগোলো। জানালার কাচ ভাঙা ছিল। সে বাইরে টর্চ ধরল, কেউ নেই। ঠিক তার পরেই লেকের দিক থেকে ভেসে এলো এক অস্বাভাবিক শব্দ, দীর্ঘ শ্বাস নেওয়ার মতো, যেন পানির নিচ থেকে কেউ উঠছে। আমি ছুটে গিয়ে বাইরে তাকালাম, কিন্তু লেকের পানি অদ্ভুতময়ভাবে এক জায়গায় টকবক করছে, যেন কিছু একটা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এতক্ষণে জাকিরের মুখ ফ্যাকাশে। সে বলল, স্যার, মনে হয় কেউ আমাদের দেখছে। রাত প্রায় 12টা। হঠাৎ ফোন দিলেন বাড়ির মালিকের ছেলে রাশেদ। তিনি জানালেন এই বাড়ির পাশের লেকটিতে তার ছোট ভাই কাইয়ুম একসময় ডুবে মারা যায়। কাইয়ুম ছিল খুব অদ্ভুত ধরনের। বলা হয় সে রাতে একা লেকের ধারে যেত, পানির সাথে ফিসফিস করে কথা বলতো, কেউ দেখলে চেঁচিয়ে উঠত। আর তার মৃত্যুর পর থেকেই এ বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। সবচেয়ে ভয়ানক কথা, কাইয়ুমের লাশ কখনো পাওয়া যায়নি। তার বাবা ভয়ে বাড়ি বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ কিনেনি। রাশেদ শেষে আমাকে একটি সতর্ক বার্তা দিলেন, স্যার, মাথার কাছে কিছু রাখবেন না, বিশেষ করে কোনো কাজ বা আয়না। রাতে কেউ যদি লেক থেকে ডাক দেয়, দৌড়াবেন না। কথাটা শুনে আমি অবাক। কেন দৌড়ানো যাবে না? রাশেদ বলল, পানির ওপারের কিছু জিনিস দৌড়ানো মানুষ পছন্দ করে না। তারপর ফোন কেটে দিলেন। রাত যখন 2টা, আমরা দুজনই তখন সতর্ক ছিলাম। কথা বলা প্রায় বন্ধ। চারিদিকে শুধু লেকের হালকা ঢেউয়ের শব্দ। হঠাৎ একটি ভারী ধাক্কা, যেন কেউ পুরো বাড়িটাকে বাইরে থেকে একেবারে ঠেলে দিল। দরজা খুলে গেল স্বয়ংক্রিয়ভাবে। বাতাসে কাদার গন্ধ। আমি টর্চ নিয়ে দরজার সামনে দাঁড়াতেই দেখলাম লেক থেকে কেউ উঠছে। মানুষ,
না, মানুষের মতোই গঠন, কিন্তু পা দুইটা অস্বাভাবিকভাবে চ্যাপ্টা, যেন মাছের লেজ কেটে পা বানানো। গায়ের চামড়া কুচকানো ভেজা, চুল পাতলা লম্বা, আর চোখ চওড়া সাদা ফাঁকা। জাকির চিৎকার করে বলল, স্যার দৌড়ান! কিন্তু আমার মনে পড়ে গেল রাশেদের কথা, দৌড়ালে বিপদ। আমি থেমেই রইলাম। টর্চের আলো তার মুখে পড়তেই সে মুখ কুঁচকে পিছিয়ে গেল, যেন আলো তাকে পিছিয়ে দিচ্ছে। তারপর সে এমন এক শব্দে চিৎকার করলো যা মানুষের নয়, আর সে আবার পানির দিকে ফিরে গেল। কিন্তু যাওয়ার সময় ছাদে ও দেয়ালে আঁচড়ের মতো দাগ রেখে গেল। আমরা স্থির হয়ে গেলাম। জাকির দাঁড়িয়ে থাকতে পারল না, পড়ে গেল মেঝেতে। তারপর সব স্বাভাবিক। ভোর 5টায় আমরা বাইরে বেরোলাম। বাড়ির সামনে থেকে শিউরে উঠলাম। কাদা ভরা অদ্ভুত পদচিহ্ন লেক থেকে উঠে এসে বাড়ির দরজার সামনে থেমে গেছে। এরপর হঠাৎ দিকহীনভাবে হারিয়ে গেছে, যেন উঠে এসেছিল কিন্তু ফিরে যায়নি। আমি লেকের দিকে তাকালাম। পানির উপর ধীরে ধীরে কুয়াশা জমছে। এই প্রথম বুঝলাম পানিটা যেন শান্ত নয়, বরং অপেক্ষায়। রিপোর্টের শেষ লাইনটি লিখতে পারিনি। আমি পুরো ঘটনাটা লিখে থানায় জমা দিলাম, কিন্তু শেষ অংশটা লিখতে পারিনি। ওটা কি ছিল? মানুষ, নাকি জিন, নাকি লেকের গভীরে থাকা অন্য কিছু? ঘটনার পর শাপলা লেক হাউস পুরোপুরি সিলগালা করা হয়। এখনো কেউ কাছেও যায় না। স্থানীয়রা বলে ওই বাড়িতে যে ফিরে আসে সে আর মানুষ থাকে না, পানির নিচের কিছু তাকে বদলে ফেলে। আর আমি আজও রাতে ঘুমোতে গেলে একটা শব্দ শুনি, গভীর পানির নিচ থেকে উঠে আসা দীর্ঘশ্বাস, যেন আমাকে চিনে ফেলেছে। এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরুটা ছিল খুব সাধারণ। আমার ছোট ভাই আদনান 6 মাস ধরে নিখোঁজ। শেষবার তাকে যে জায়গায় দেখা গেছে ওটা ধানমন্ডির পুরনো একটি বাড়ি। লোকেরা বলে ওটা আগে 4 তলা ছিল, পরে 6 তলা হলো, তারপর আবার 3 তলা। কেউ জানে না আসলে ঠিক কত তলা। এবং অদ্ভুত ব্যাপার, যে তলায় ঢোকে সে তলাটাই বাড়িতে একমাত্র থাকে, আর বাকি তলাগুলো কোথায় যায় কে জানে। সেটা শুনে আমি অবশ্য বিশ্বাস করিনি, কিন্তু আদনানের ফোন লাস্ট পিং হয়েছিল ওই বাড়ি থেকে, তাই আমি ঢুকলাম। প্রথম অদ্ভুত জিনিস, বাড়িটা আওয়াজ করে। যেই পা রাখলাম সিঁড়িতে মনে হলো বাড়িটা শ্বাস নিচ্ছে, হালকা শু শব্দ, যেন বাড়িটা জীবিত। ধুলো জমা, পুরনো, কিন্তু বেঁচে আছে। সিঁড়ির দেওয়ালে আঁচড়ের দাগ, কেউ যেন নখ দিয়ে আঁচড়াতে আঁচড়াতে উঠেছে। দাগগুলো একদম তাজা। দ্বিতীয় যে অদ্ভুত জিনিসটি দেখলাম, আমি 2য় তলায় উঠলাম। প্ল্যান ছিল পুরো বাড়িটাই ঘুরে দেখব, কিন্তু যেই নিচে নামতে গেলাম সিঁড়ি আর নিচে নেই, সেখানে আরও সিঁড়ি যা উপরে যায়। আমি উপরে উঠলাম, ভাবলাম হয়তো ভুল দেখছি। 3য় তলায় পৌঁছে আবার নিচে নামতে চাইলাম, কিন্তু আবারও সিঁড়ি শুধু উপরে, নিচে নামার কোনো পথই নেই। যেন বাড়িটা আমাকে বলছে নিচে কে বলেছে যাবি। 3য় অদ্ভুত জিনিস, আমি আদনানের গলা শুনলাম। 4 তলায় উঠতেই হঠাৎ শুনলাম ভাই। আমি শক্ত হয়ে গেলাম। এটা আমার ভাই আদনানের গলা, কিন্তু গলাটা ছিল একটু টান টান, যেন কেউ তার গলা নকল করছে। আমি বললাম, আদনান তুই কোথায়? ওপাশ থেকে উপরে, শুধু উপরে। আমি গলা অনুসরণ করে উঠতে লাগলাম। 1 তলা, 2 তলা, 3 তলা, কিন্তু প্রতিবারই একই তলা। ফ্লোর প্ল্যান, জানালা, দেওয়াল সব একই। বাড়িটা বদলে যাচ্ছে আর আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে রেখেছে। 4র্থ অদ্ভুত জিনিস, ছায়া যা আমাকে অনুসরণ করছিল। 5 মিনিট পর বুঝলাম কথাটা ভুল। আমাকে কেউ অনুসরণ করছে না, আমারই ছায়া আমাকে লিড করছে। ছায়াটা সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকছে, আমি দেরি করলে হাত তুলে ডাকছে মানুষের মতো, কিন্তু শেপ ছিল একটু টানা, একটু লম্বা, যেন মানুষের ছায়া না, ছায়ার ভেতরে আরেকটা ছায়া। এটা আমাকে বারবার উপরে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখলাম সিঁড়ির শেষে দরজা, শেষে এসে দেখলাম একটা দরজা, দরজায় লেখা হিম। আমি ভেবেছিলাম ওপাশে আদনান থাকবে। আমি দরজাটা ঠেলে খুললাম, দরজা খুলল না, বরং
হঠাৎ দরজার ওপাশ থেকে ঠান্ডা একটা হাত আমার হাত ধরল। ওটা মানুষের হাত ছিল না, ত্বকটা ছিল ভেজা কাদার মতো নরম, স্যাঁতস্যাঁতে ঠান্ডা। গলার ভেতর থেকে ওটা বলল, তুই তো আসবি বলেছিলি ভাই, আমি তো নিচে গিয়েছিলাম, এখন তুই উপরে আয়। আদনানের গলা হুবহু, কিন্তু ভেতর থেকে কামড়ে তোলা ছেঁড়া গলার মতো শোনাচ্ছিল। দরজাটা হঠাৎ খুলে গেল, এক মুহূর্তে দরজা খুলে গেল, আর ভেতর থেকে একজন বের হলো। যাকে দেখলাম তা আদনান, আমার ভাই, কিন্তু তার শরীর ভেজা, চোখ দুটো ফাঁকা, ঠোঁটের কোণ কাঁপছে। সে বলল, তুই এত দেরি করলি কেন? আমি এগোতেই সে ধীরে ধীরে হাসলো, একটা টেढ़ হাসি, চোয়ালটাকে ছিঁড়ে ফেলবে এমন বড় হাসি। তারপর সে বলল, ওরা নিচে নেই, ওরা উপরে থাকে, তুই আমার কাছে আস। আমি পেছনে হাঁটলাম। সে বলল, তুই আসলি? তুই তো উপরে ছিলি না, তুই তো নিচে গেছিস, তুই আসল না, তাই তুই বের হতে যাইস না। তারপর সে হঠাৎ স্থির হয়ে গেল, একবার পাথরের মতো। শেষ দেখা। আমি দৌড়ে নিচে নামতে গেলাম এবং অবাক হয়ে দেখি সিঁড়ি এবার নিচে যাচ্ছে। আমি দৌড়ে বেরিয়ে গেলাম বাড়ির বাইরে, কিন্তু বের হওয়ার আগে শেষবার পিছনে তাকাতে ভুল করলাম। আমি দেখলাম খোলা দরজার ভিতর থেকে আদনান দাঁড়িয়ে আছে, কিন্তু সে নড়ছে না, চোখ দুটো সাদা, সে শুধুই দেখছে। আর তার পেছনে বাড়িটার দেওয়াল যেন নড়ছে, ধুকধুক করছে, যেন বাড়িটা শ্বাস নিচ্ছে। 3 দিন হয়ে গেছে। আজ সকালে আমার দরজায় নক পড়ল, ঠিক 3 বার। থামা আবার 3 বার। আমি দরজা খুলিনি, কিন্তু ওপাশ থেকে সে একই গেলা। তুই ভুলে গেছিস আমি কোনটা। দুপুরে দরজার নিচে একটা ছায়া দাঁড়িয়েছিল, বিকেলে ছায়াটা লম্বা হয়েছে। রাতে শুনেছি সিঁড়িটি ধাপ ধাপ শব্দ, কিন্তু আমার বাড়িতে তো সিঁড়িই নেই, বা আগেও ছিল না।